Hey there, this is Jareen Khan. একটা গল্প শুনবেন? অধ্যায় 10 Your account has been credited by মাত্রই মোবাইল ফোনে আসা মেসেজটা দেখে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল তার। তবে সেই হাসিটা খুব বেশি চওড়া হলো না, কারণ গত ৩-৪ বছর ধরে নিজের ফোনে কদিন পরপরই এরকম মেসেজ দেখে অভ্যস্ত সে। বলিউডের আমির খান অভিনীত এবং রাজকুমার হিরানি পরিচালিত 3 ইডিয়টস তার অত্যন্ত প্রিয় একটি সিনেমা। সিনেমাটা তার প্রিয় মূলত সেখানে আমির খানের বলা একটা সংলাপের কারণে, সেটাই করো যেটা করে তুমি আনন্দ পাও। হ্যাঁ, এই সংলাপটা উপমহাদেশের কঠিন বাস্তবতার সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই সাংঘর্ষিক, বিশেষ করে কবি, লেখক, গায়ক এবং চিত্রশিল্পীদের ক্ষেত্রে। তবে তার ব্যাপারটা আলাদা, যেহেতু তার আনন্দের ক্ষেত্রটাও আলাদা। যে কাজ করে সে আনন্দ পায় সেই কাজ করেই বিগত ৩-৪ বছরে প্রচুর আয় রোজগার করেছে সে। আর করবে নাই বা কেন? জীবজগতে মানুষের চাইতে অসুস্থ আর কোনো জীবই হতে পারে না। আর তার কাজের আনন্দের ভাগ নিতে লক্ষ লক্ষ টাকা খরচ করার মতো অসুস্থ মানুষের সংখ্যাও পৃথিবীতে নেহাত কম নয়, বরং অগণিত। হোক সে আনন্দ বিকৃত, কি এসে যায় তাতে? তবে তার আফসোসটা অন্য জায়গায়। ইচ্ছে এবং সামর্থ্য দুটোই থাকা সত্ত্বেও সে একটা দামি আইফোন ব্যবহার করতে পারে না, হাতে দামি ঘড়ি পরতে পারে না, গায়ে ব্র্যান্ডের জামাকাপড় পরতে পারে না। কারণ যেই সমাজে সে একজন নিম্ন মধ্যবিত্ত ব্যক্তি হিসেবে পরিচিত, সেই সমাজে থেকে এই শখগুলো পূরণ করতে গেলে হাজার জনের হাজারো প্রশ্ন আর ভ্রুকুটির সম্মুখীন হতে হবে তাকে। শুধু তাই না, সরকারি টিকটিকিরাও তার পেছনে লেগে যাবে তার এই বাড়তি আয়ের উৎসের খোঁজ লাগাতে। আর একবার যদি তার এই বাড়তি আয়ের উৎসের খোঁজ তারা পেয়ে যায়, তাহলে তো কিছু দামি এবং ভালো মানের জিনিসপত্র সে যে ব্যবহার করে না তা নয়, করে, কিন্তু সেগুলো সে ব্যবহার করে নিজের ঘরের 4 দেয়ালের আড়ালে। তাও আবার শখে নয়, কাজের স্বার্থে। তার যেই কাজ, সেই কাজে ওই জিনিসগুলো যথেষ্ট মানসম্পন্ন না হলে চলবে না। কিন্তু মানুষের জীবনে শখ বলেও তো কিছু থাকে, আর তার শখগুলো যে সে এদেশে থেকে পূরণ করতে পারবে না সেটা সে বেশ ভালো করেই জানে। তাই খুব শীঘ্রই দেশের বাইরে পাড়ি জমানোর পরিকল্পনা করেছে সে, হয়তো ইউরোপ কিংবা আমেরিকার কোথাও। ওখানে গিয়ে নিজের সব শখ পূরণ করবে সে। বাংলাদেশে সে কী করত, কত টাকা বেতনের চাকরি করত, এসব কেউ জানবে না ওখানে, জানতে চাইবেও না হয়তো। তবে একটা অসুবিধা আছে, এদেশে যেসব কাজ সে গত ৩-৪ বছর ধরে নির্বিঘ্নে করে আসছে, সেসব কাজ ইউরোপ আমেরিকার কোনো দেশে করাটা অত সহজ হবে না। আর সেসব কাজ করতে গিয়ে একবার ওখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পড়লে তো রেহাই নেই। এই মুহূর্তে অবশ্য ওসব নিয়ে একদমই ভাবছে না সে। খানিকক্ষণ আগে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার যে মেসেজটা পেয়ে হাসিটা ফুটে উঠেছিল তার মুখে, সেই হাসি তার মুখ থেকে মিলিয়ে গেছে মূলত অন্য চিন্তায়। এই টাকাটা 2 সপ্তাহ আগের একটা কাজের সম্মানী, এর মধ্যে আর নতুন কিছুই করতে পারেনি সে। করার চেষ্টা যে করেনি তা নয়, করেছিল। সেই নতুন কিছু করতে গিয়েই বেঁধেছিল বিপত্তি, আর সেই বিপত্তিটা সামাল দিতে গিয়েই উৎপত্তি হয়েছে আরও এক গাদা ঝামেলার। এই মুহূর্তে সেই ঝামেলাগুলো নিয়েই তার যত দুশ্চিন্তা। ধুর, নিজেকে বোঝানোর চেষ্টা করে সে। এত ভেবে কি হবে, যা হওয়ার তা হয়েছে, পরেরটা পরে দেখা যাবে। দুশ্চিন্তা করতে করতে মাথা ধরে গেছে তার। চিনচিনে একটা ব্যথা অনুভব করছে সে মাথার 2 পাশে, এবং সেই ব্যথাটা ক্রমশ বাড়ছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। কড়া করে 1 কাপ চা খাওয়া দরকার, তাতে যদি মাথার ব্যথাটা একটু কমে। শুনেছি সবুজের দোকানে কাস্টমারের চাপ না থাকলে সবুজ মাঝে মধ্যে আপনার দোকানে এসে চা সিগারেট খেত। সবুজের বন্ধ সবজির দোকানের পাশের চায়ের দোকানটার দোকানিকে জিজ্ঞেস করল বাদল। কি যে কন স্যার, ওর দোকানে কাস্টমারের চাপ আসিল কবে? মুখ বাঁকিয়ে
বলল চায়ের দোকানদার চান মিয়া। ওর বাপ যখন আসিল তখন কাস্টমারের চাপ হইত মেলা। ব্যাটার ব্যবহারও ভালো আসিল, সবজিও বেচত ভালা। কিন্তু হে ময়রা যাওয়ানের পর দিয়া হ্যার পোলা সবুজ দোয়ানে বসা শুরু করছে। কাস্টমারের চাপ কইমা গেছে। কারণ কি? কারণ আবার কি, ওর ব্যবহার খুব খারাপ আছিল স্যার। কাস্টমারগো লগে অনেক খারাপ ব্যবহার করত। তার উপর আবার বেশিরভাগ কাস্টমারগো কাছেই আগের দিনের বেচতে না পারা বাসি সবজি গসাইয়া দিত। তাহলে তো তার ব্যবসার অবস্থা খুব একটা ভালো ছিল না মনে হয়। মনে হয় কি স্যার, আসলেই ভালো আসিল না। সারা দিনে অল্প কয়টা টাকা রোজগার করত। হেইয়া উড়াইয়া দিত হাবিজাবি খাইয়া। বেশ বিরক্তিঝরা কণ্ঠে চান মিয়া বলল, আমার দোকানে তো বেশিরভাগ সময় বাকিতেই চাবিড়ি খাইত। 500-র উপরে টাকা পাইতাম আমি ওর কাছে। শেষের কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল চান মিয়া। সবুজের মৃত্যু সংবাদ জানার পরেও চান মিয়ার কণ্ঠে তার প্রতি যে পরিমাণ বিরক্তি প্রকাশ পাচ্ছে, সেই একই রকম বিরক্তি বাদল টের পেয়েছে আশেপাশের অন্যান্য দোকানপাটের দোকানদারদের কণ্ঠেও, যখন সে তাদেরকে সবুজের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল। তার মানে সবুজ প্রায়ই আপনার দোকানে এসে চা সিগারেট খেত? প্রশ্ন করল বাদল। যে স্যার, চা খেতে খেতে আড্ডা দিত এখানে বসে। অর লগে আড্ডা দিব ক্যাডা? আবারও মুখ বাঁকালো চান মিয়া। হিরোজি আসিল তো, এর লাইকা সবাই ওরে এড়াইয়া চলত। মাঝে মধ্যে স্কুলের দপ্তরে রফিক ভাই সহ আরও কয়েকজনের লগে একটু আলাপ জমানোর চেষ্টা করত। হ্যাঁ, ওর লগে বেশি কথা বাড়াইতে চাইত না। আবারও প্রশ্ন করল বাদল। আচ্ছা, মাঝে সাঝে যখন দু একজনের সাথে আলাপ জমানোর চেষ্টা করত তখন কি নিয়ে কথা বলতো? সব আজে বাজে কথা স্যার। বেশিরভাগ সময়ই মাইয়া লোক নিয়ে সব আজে বাজে কথা কইতো, যা শুনলেও অজু জায়গা। রাজনীতি নিয়ে কথাবার্তা বলতো কখনো? কি কম স্যার, অয় করব রাজনীতির আলাপ। হেসে উড়িয়ে দিল চান মিয়া। কিংবা কখনো ওর কথাবার্তায় আপনার মনে হয়েছে যে ও রাজনীতি নিয়ে আগ্রহী বা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করে বা করতে চায়? না, এরম কোনোদিন মনে হয় নাই। এবারেও নাবোধক উত্তর এলো চান মিয়ার তরফ থেকে। ওর কথাবার্তা মানেই আসিল হাবিজাবি। ওই যখনই আমার দোকানে চাবিড়ি খাইতে আইতো, আমি খালি ভাবতাম যে কতক্ষণে ওই চাবিড়ি খাওয়া শেষ কইরা এইখান থিকা যাইব। এমন একটা মানুষ যদি পাওয়া যেত যে এই সবুজের ব্যাপারে একটা হলেও ভালো কথা বলতে পারে, অন্তত তার মৃত্যু সংবাদ জানার পর। ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলল বাদল। তারপর আবার তাকালো চায়ের দোকানদারের দিকে। আচ্ছা, যেদিন স্কুলে গণ্ডগোলটা হলো সেদিন গণ্ডগোল শুরুর আগে কি কেউ সবুজের দোকানে এসেছিল? বাদলের প্রশ্ন শুনে দাঁত বের করে হাসল চান মিয়া। স্যার, ওর ব্যবসার অবস্থা খারাপ ছিল ঠিকই, কিন্তু এর মানে তো এইটা না যে ওর দোকানে কোনো কাস্টমারই আইতো না। কাস্টমার আইতো ভালাই। কয়জনের কথা খেয়াল থাকে কন স্যার? তাও আবার জিগাইতেছেন আরেকজনের দোকানের কথা। আমার নিজের দোকানের কথা জিগাইলেও একটা কথা আসিল। ঠিক আছে, আমি আরেকটু সহজ করে দিচ্ছি। বাদল তবুও দমবার পাত্র নয়। চায়ের দোকানদারের কাছ থেকে তথ্য বের করার আরেকটা চেষ্টা চালালো। আপনার এই চায়ের দোকান আর সবুজের দোকান তো একদম স্কুলের গেট বরাবর। তো সেদিন গণ্ডগোল শুরু হওয়ার আগে সবুজ যখন হাতে রড নিয়ে ছেলে ধরা বলে চিৎকার করতে করতে দৌড়ে স্কুলের ভেতরে ঢুকে গেল, তার আগে কি কাউকে স্কুলের ভেতর থেকে বের হয়ে সবুজের দোকানে এসে ওর সঙ্গে কথা বলতে দেখেছেন? কিংবা স্কুলের আশপাশ দিয়ে অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছিল এমন কাউকে দেখেছেন ওর সঙ্গে কথা বলতে? মাথা চুলকাতে লাগল চায়ের দোকানদার চান মিয়া। তার মুখভঙ্গিই বলে দিচ্ছে সে নিজের স্মৃতিশক্তির ওপর বেশ চাপ প্রয়োগ করে মনে করার চেষ্টা করছে। এক পর্যায়ে নাসূচক মাথা নাড়ল সে। দুঃখিত ভঙ্গিতে বলল, খেয়াল নাই স্যার। হতাশই হল বাদল। আশেপাশের সব জায়গায় জিজ্ঞাসাবাদ করে যেই ফল পেয়েছে, এই চায়ের দোকানদারকে জিজ্ঞাসাবাদ করেও তার ব্যতিক্রম কিছুই পাওয়া গেল না। অবশ্য এটাই স্বাভাবিক, সবারই নিজ নিজ ব্যস্ততা আছে। কোনো একটা দোকানে কে এলো কে গেল সেদিকে খেয়াল রাখার কারো সময় কোথায়? আর তাছাড়া কেউ খেয়াল রাখবেই বা কেন? সেদিন কে জানত যে ওরকম ভয়াবহ একটা ঘটনা ঘটবে? জানত, গুজব রটিয়ে রানুকে ফাঁসানোর পরিকল্পনাটা যার ছিল সে জানত। আপন মনে ভাবল বাদল। মামা, চা দিয়েন তো এক কাপ। চান মিয়াকে চা দিতে বলা কণ্ঠটা শুনে
পাশ ফিরে তাকালো বাদল। সানফ্লাওয়ার গার্লস স্কুলের গণিত শিক্ষক শ্যামল দাস। আরে ইন্সপেক্টর, আপনি এখানে? পাশে দাঁড়ানো বাদলকে খেয়াল করতেই হাসি মুখে বলে উঠলেন গণিত শিক্ষক। হ্যাঁ, সামান্য কিছু ইনকোয়ারির কাজ করছিলাম আর কি। কাজ ঝাঁকিয়ে জবাব দিল বাদল। আপনি চা খেতে বুঝি? হ্যাঁ ইন্সপেক্টর, একটু আগে লাঞ্চ সারলাম তো, আমার আবার লাঞ্চের পরে কড়া করে এক কাপ চা না হলে চলে না। মৃদু হাসলেন শ্যামল দাস। আপনার জন্য এক কাপ দিতে বলি? আরে না না, আপনি খান। আন্তরিক ভঙ্গিতে হেসে বলল বাদল। খানিকক্ষণ চুপ করে থেকে বাদল আবার বলল, আচ্ছা শ্যামলবাবু, আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? ইতোমধ্যেই এক কাপ চা বানিয়ে শ্যামল দাসের দিকে এগিয়ে দিয়েছে চান মিয়া। শ্যামল দাস হাত বাড়িয়ে সেই চায়ের কাপটা নিতে নিতে বলল, অবশ্যই পারেন, বলুন কি জানতে চান। আচ্ছা, গত সপ্তাহে আপনাদের স্কুলে ঘটে যাওয়া গণপিটুনির ঘটনাটা নিয়ে আপনার কি মনে হয়? ঘটনাটা খুবই দুঃখজনক ইন্সপেক্টর। একটা দীর্ঘশ্বাস ফেললেন শ্যামলবাবু। খুব উপকার হলো, মনে মনে বলল বাদল। তারপর আবার জানতে চাইল, আপনার কি মনে হয় আপনাদের স্কুলের ভেতরের কারো হাত থাকতে পারে এই ঘটনার পিছনে? বেশ অবাক হলেন যেন গণিতের শিক্ষক। না ইন্সপেক্টর, আমার এরকমটা মনে হয় না। স্কুলের ভেতরের কারো হাত কেন থাকবে এইরকম একটা ঘটনার পিছনে? থাকতেও তো পারে। অনেক মানুষকেই বাইরে থেকে যেরকমটা দেখা যায় ভেতর থেকে সে আসলে সেরকমটা না, বরং ভেতরটা সম্পূর্ণই অন্যরকম। আপনাদের স্কুলেও কি এরকম কেউ থাকতে পারে না? হয়তো কোনো টিচার কিংবা কোনো স্টাফ? পারে হয়তো। চায়ে একটা চুমুক দিয়ে অনিশ্চিত ভঙ্গিতে কাজ ঝাঁকালেন শ্যামলবাবু। তবে আমার ব্যক্তিগতভাবে কখনোই কাউকে সেরকম মনে হয়নি। আচ্ছা, আপনাদের হাওয়া মল্লিক ম্যাডাম মানুষ হিসেবে কেমন? উনি একটু খিটখিটে মেজাজের, কিন্তু বিশ্বাস করুন মানুষটা খুবই ভালো, জোর দিয়ে বললেন শ্যামল দাস। হাতে ধরে রাখা কাপের চায়ে আরেকটা চুমুক দিলেন। তারপর যোগ করলেন, আসলে বেশ ফ্রাস্ট্রেটেড উনি, আর সেই ফ্রাস্ট্রেশনই মাঝে মধ্যে ওনার আচরণে বের হয়ে আসে। কি নিয়ে ফ্রাস্ট্রেটেড? ভ্রু কোচকাল বাদল। ওনার প্রফেশন নিয়ে। শ্যামলবাবু ম্লান হাসলেন। আসলে এই জায়গাটা ফ্রাস্ট্রেটেড কম বেশি আমরা সবাই। এই স্কুলে আমাদের কারোর বেতনই ১৭-১৮ হাজারের বেশি না। আমার কথাই ধরুন না, আমার বেতন মাসে ১৫,০০০ টাকা। এই টাকায় মেসের ভাড়া আর ৩ বেলার খাওয়া খরচ চালানোই কষ্টসাধ্য ব্যাপার। তাও তো আমরা যারা ম্যাথ কিংবা সায়েন্সের অন্যান্য সাবজেক্ট পড়াই, তারা না হয় ২-৩টা ব্যাচকে প্রাইভেট টিউশন পড়িয়ে খানিকটা বাড়তি রোজগার করতে পারি। কিন্তু হাওয়া ম্যাডাম তো বাংলার টিচার। বাংলা আর কেই বা প্রাইভেট পড়ে বলুন? হ্যাঁ, বুঝেছি। বাদলের কণ্ঠে সমবেদনা। ওনার বেতন কত এখন? ১৮,০০০, শ্যামল জবাবে বললেন। উনি এখানে চাকরি করছেন ৬ বছর ধরে, অর্থাৎ এই স্কুল ফর্ম হওয়ার সময় থেকেই। আমাদের সাইমা ম্যাডামও ওই সময় থেকেই আছেন। তখন ওনাদের বেতন আমার মতোই ছিল। গত ৬ বছরে তা খুব একটা বাড়েনি। এই কারণেই তো সেই সময়কার প্রায় সব টিচাররাই এখানকার চাকরি ছেড়ে দিয়ে যে যেখানে পেরেছেন চলে গেছেন। আর যারা নতুন আসে তারাও বেটার অপরচুনিটি পেলে আর এক মুহূর্তও থাকতে চান না এখানে। ব্যাপারটা বুঝতে পারল বাদল। ছোটখাটো স্কুল, মাত্র ৫-৬ বছরের মতো হয়েছে যাত্রা শুরু করেছে। ২ শিফট মিলিয়ে শিক্ষার্থী সংখ্যাও খুব বেশি না। সেই শিক্ষার্থীরাও সবাই মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবারের সন্তান। এইরকম একটা স্কুলের শিক্ষকদের বেতন কম হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে শ্যামলবাবু, থাকুন তাহলে, আমি আসি। বিদায় নেয়ার প্রস্তুতি নিল বাদল। কথা বলতে বলতে শ্যামল দাসের চা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছিল। সেই ঠান্ডা চা পুরোটুকু ঢকঢক করে গিলে নিয়ে শূন্য কাপটা নামিয়ে রাখতে রাখতে তিনি বললেন, আরও কোনো তথ্যের প্রয়োজন হলে যোগাযোগ করবেন। আসলে ওই ভদ্রমহিলার সঙ্গে বিরাট অন্যায় হয়েছে। ওনাকে বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সামান্যতম সহযোগিতা করতে পারলেও আমার ভালো লাগবে। শিওর, ধন্যবাদ আপনাকে। বলেই হাঁটা ধরল বাদল। হাঁটতে হাঁটতে একবার পিছনে ফিরে তাকালো সে। দেখল স্কুলের ভেতর থেকে আরও ২জন শিক্ষক বেরিয়ে এসে চান মিয়ার দোকানের সামনে দাঁড়িয়েছেন। তারা ২জন কথা বলছেন শ্যামল দাসের সঙ্গে। হয়তো এতক্ষণ বাদলের সঙ্গে শ্যামল দাসের যে সমস্ত কথাবার্তা হয়েছে সেসব নিয়েই কথা হচ্ছে। এসআই বাদল আবার সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগল। সামনে থেকে একটা সিএনজি নিতে হবে।
অধ্যায় ১১ ইয়েলো টেপ দিয়ে ঘেরা ক্রাইম সিনের উপর চোখ বুলাচ্ছে এসিডিবি রায়হান সিদ্দিকী এবং এসআই বাপ্পাদিত্য ভট্টাচার্য। ধলেশ্বরী নদীর পাড়ে ছোট্ট একটা জায়গা জুড়ে ক্রাইম সিন। সেই জায়গাটুকু ক্রাইম সিন ডু নট ক্রস লেখা হলুদ রঙের টেপ দিয়ে চারদিক থেকে ঘিরে দেয়া হয়েছে। ঘাড় ঘুরিয়ে বাপ্পাদিত্য আর রায়হানের পিছনে দাঁড়িয়ে থাকা কেরানীগঞ্জ মডেল থানার কনস্টেবল সামাদের দিকে তাকালো রায়হান। এর মধ্যে ক্রাইম সিনের ভেতরে বাইরের কেউ ঢুকেনি তো? জি না স্যার, এদিক ওদিক মাথা নাড়লেন কনস্টেবল সামাদ। গতকাল এখানে লাশটা পাওয়ার পর থেকে আমরা পালা করে ডিউটি করতেছি স্যার, কারো ঢুকার উপায়ই নাই। গুড। যদিও রায়হান ভালো করেই জানে যে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছানোর আগেই ক্রাইম সিন ঘেটে ঘ করে বসে থাকে এদেশের উৎসুক জনতা। অনেক সূত্র তখনই নষ্ট হয়ে যায়। এরপর আরও কিছু সূত্র নষ্ট হয় পুলিশ এসে পৌঁছানোর পর আনাড়ি পুলিশ সদস্যের হাতে। যাই হোক, ক্রাইম সিনের ইয়েলো টেপ হাত দিয়ে ধরে ওপরে তুলে ভেতরে ঢুকল রায়হান। তার পেছনে পেছনে ঢুকল বাপ্পাদিত্য। সাবধানে পা ফেলে তারা এগিয়ে গেল সবুজের মৃতদেহের চক আউটলাইনের কাছে। আউটলাইনটার পাশে নিচু হয়ে বসে সেটার আপাদমস্তক গভীর মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে লাগল রায়হান সিদ্দিকী। তার পেছনে চুপচাপ দাঁড়িয়ে রইল বাপ্পাদিত্য। বুঝলে বাপ্পাদিত্য? চক আউটলাইনটা দেখাতে দেখাতে বলল রায়হান। সানফ্লাওয়ার স্কুলে যাওয়ার আগে আমরা ঢাকা মেডিকেলের অটোপসি ডিপার্টমেন্টে গিয়েছিলাম সবুজের ডেড বডিটা দেখতে। ওর মাথার তালু আর পুরো মুখটা এমনভাবে থ্যাতলানো যে দেখেই বোঝা যায় ভারী এবং এবড়ো থেবড়ো কিছু দিয়ে বারবার এলোপাতাড়ি আঘাত করে খুনটা করা হয়েছে। আর অটোপসি রিপোর্ট অনুযায়ী ওর মাথা আর মুখের ক্ষতস্থানগুলোর জায়গায় জায়গায় প্রচুর পরিমাণে ইটের কণা পাওয়া গেছে। অর্থাৎ মার্ডার ওয়েপেনটা হচ্ছে একটা এবড়োথেবড়ো ইট। জি স্যার, আমি ডেড বডি সরাসরি না দেখলেও কেরানীগঞ্জ থানায় যখন এসেছিলাম ওসি সাহেব আমাকে ডেড বডির ছবি দেখিয়েছিলেন। বলতে গিয়ে খানিকটা শিউরে উঠল যেন বাপ্পাদিত্য। খুবই বীভৎস দৃশ্য। রায়হান আবার চক আউটলাইনের মাথার দিকে তাকালো। সেখান থেকে রক্তের বেশ চওড়া একটা ধারা গড়িয়ে একদম নদীতে মিশে গিয়েছে। মাথার আশেপাশের অন্যান্য জায়গায়ও ছড়িয়ে ছিটিয়ে আছে কালচে রক্তের ছোপ। শুকিয়ে যাওয়া সেই রক্তের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো রায়হান সিদ্দিকী। তাকালো ক্রাইম সিনের বাইরে দাঁড়িয়ে থাকা কনস্টেবলের দিকে। মার্ডার ওয়েপনটা আর খুঁজে পাননি আপনারা, তাই না? জি না স্যার, খুনটা যে করছে মনে হয় সে সাথে কইরা নিয়ে গেছে। কিলার তো মার্ডার ওয়েপন এই নদীতেও ডাম করে থাকতে পারে। পাশের নদীটা দেখালো রায়হান। আপনাদের ওসি সাহেব নদীতে লোক নামাননি? ইয়ে মানে স্যার, আসলে হয়েছে কি, মানে আমতা আমতা করতে লাগলেন কনস্টেবল সামাদ। বুঝতে পেরেছি। জি স্যার। সামাদ অবাক হলেন যেন। বুঝতে পেরেছি কি হয়েছে, আপনার আর বলতে হবে না। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলেন কনস্টেবল সামাদ। বাংলাদেশের বেশিরভাগ এলাকার স্থানীয় পুলিশের এহেন দায়সারা আচরণের সঙ্গে বেশ ভালোভাবেই পরিচিত এসিডিবি রায়হান সিদ্দিকী। যে কোনো মামলার ক্ষেত্রেই তারা মামলার সমাধান করতে নয়, বরং মামলার নথিবন্ধ করতেই বেশি আগ্রহী। এদের বেশিরভাগই বাড্ডা থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিনের মতো, যারা টাকার গন্ধ না পাওয়া অবধি নড়তেও নারাজ। আবার কেউ কেউ কেরানীগঞ্জ মডেল থানার ওসির মতো অলস। অবশ্য এদের ব্যতিক্রম যে একেবারেই নেই তা নয়, আছে অনেকেই। রায়হান আর কিছু না বলে জায়গায় দাঁড়িয়ে চারপাশে চোখ বোলাতে লাগল। চোখ বোলাতে বোলাতে হঠাৎ একদিকে চোখ আটকে গেল তার। প্রচুর গাছপালা এবং ঝোপঝাড় দেখা যাচ্ছে ওদিকটাতে। চলো তো বাপ্পাদিত্য, ওদিক থেকে একটু ঘুরে আসি। ক্রাইম সিনের ঘেরাটোপ থেকে বেরিয়ে এলো রায়হান সিদ্দিকী। বাপ্পাদিত্য বেরিয়ে এলো ক্রাইম সিন থেকে। চলুন স্যার। আমিও আসব স্যার। রায়হান আর বাপ্পাদিত্যের সঙ্গে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন কনস্টেবল সামাদ। না সামাদ সাহেব, আপনি এখানেই থাকুন, রায়হান জবাবে বলল। দরকার হলে আমরা ডেকে নেব আপনাকে। আচ্ছা স্যার, দরকার হলে ডাইকেন, কিন্তু ওসি স্যার বলছেন আপনাদের সব ধরনের সহযোগিতা করতে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। রায়হান এবং তার পেছন পেছন এসআই বাপ্পাদিত্য হাঁটা ধরল ছোটখাটো জঙ্গল মতন জায়গাটাকে উদ্দেশ্য করে। হাঁটতে হাঁটতে রায়হান বলল,
আমার ধারণা এখানকার লোকাল পুলিশ ওদিকটায় যায়নি। ওখানে কোনো রকম তল্লাশি হয়েছে বলে মনে হচ্ছে না। আপনার কি মনে হয় স্যার? প্রশ্ন করল বাপ্পাদিত্য। ওখানে কি কিছু পাওয়া যেতে পারে? দেখা যাক। জঙ্গলটার কাছে পৌঁছে হাঁটা থামালো রায়হান। তার দেখা দেখি থেমে দাঁড়ালো বাপ্পাদিত্য। চারপাশে চোখ বোলাতে লাগলো তারা দুজন। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছু ফেন্সিডিলের খালি বোতল, প্রচুর প্লাস্টিকের প্যাকেট, ফয়েল পেপার আর অসংখ্য গাজার স্টিকের অবশিষ্ট অংশ। বোঝাই যাচ্ছে যে গভীর রাতে নির্জন এই জায়গাটাতে কাদের আসর বসে। পা টিপে টিপে জঙ্গলের ভেতরের দিকে এগোতে লাগলো তারা দুজন। তারপর প্রত্যেকটা ঝোপঝাড় সরিয়ে দেখতে লাগলো এমন কিছু পাওয়া যায় কিনা যা তাদের তদন্তে সূত্র হিসেবে কাজে আসতে পারে। কিন্তু সেরকম কিছুই চোখে পড়ল না দুজনের একজনেরও। জঙ্গলটা তেমন বড়ও না, তাই অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো জঙ্গল তল্লাশি করা হয়ে গেল তাদের। চলো বাপ্পাদিত্য, ক্রাইম সিনের কাছে ফেরা যাক। কিছুই নেই এখানে, বলে ফিরতি পথ ধরল রায়হান। কিছু না বলে কেবল কাঁধ নেড়ে সায় জানালো বাপ্পাদিত্য। তারপর অনুসরণ করতে লাগল ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাকে। ছোট্ট জঙ্গলটার ভেতর থেকে বেরিয়ে এসে ক্রাইম সিনের দিকে মাত্র কয়েক পা এগিয়েছে। অমনি একটা জিনিস নজরে এলো রায়হানের। একটা বাঁশঝাড়ের মাঝে পড়ে আছে ওটা। দু এক কদম এগিয়ে ঝাড়টার কাছে গিয়ে দাঁড়ালো রায়হান। পকেট থেকে একটা রুমাল বের করে নিচু হয়ে ঝাড়ের মাঝে পড়ে থাকা সেই জিনিসটাকে রুমালে জড়িয়ে তুলে নিল সে। জিনিসটা কালচে বাদামি রঙের চওড়া একটা কাচের শিশি। সেটাকে নিজের চোখের সামনে তুলে আনতেই মুখ বিকৃত হয়ে গেল তার। শিশিটার গা থেকে একটা বিকট দুর্গন্ধ এসে ঠেকছে নাকে। প্রস্রাবের গন্ধ। সেই দুর্গন্ধ থেকে নিজের নাকটাকে বাঁচাতে শিশিটার নাক থেকে বেশ কিছুটা দূরে সরিয়ে ধরল সে। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগল। এটা কিসের শিশি স্যার? রায়হানের পেছনে এসে দাঁড়িয়েছে বাপ্পাদিত্য। দুর্গন্ধে মুখ বিকৃত হয়ে গেছে তারও। প্রস্রাবের গন্ধ আসছে শিশিটা থেকে। শিশিটা বেশ চওড়া এবং পুরু কাচের তৈরি। মুখ খোলা শিশিটা উল্টে পাল্টে দেখতে দেখতে গম্ভীর স্বরে রায়হান বলল, তাও আবার গাঢ় বাদামি রঙের কাচ, যা ভেদ করে সূর্যের আলো ঢুকতে পারে না। আর কাচটা পুরু হওয়ার কারণে বাইরের তাপও ভেতরে ঢুকতে পারে না। এ ধরনের শিশিতে সাধারণত ক্লোরোফর্ম রাখা হয়। আচ্ছা, তার মানে খুনি সবুজকে অন্য জায়গায় অজ্ঞান করে এখানে এনে খুন করেনি, বরং এখানেই এই শিশির ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে তারপরে খুন করেছে। রায়হান তাকালো বাপ্পাদিত্যর দিকে। একজনকে এক জায়গায় অজ্ঞান করে আরেক জায়গায় নিয়ে খুন করার থেকে সেটাই কি সহজ না? জি স্যার। রায়হানের কথায় সম্মতিসূচক মাথা দোলালো বাড্ডা থানার এসআই। পরক্ষণেই আবার বলল, কিন্তু স্যার, একটা জিনিস আমি বুঝতে পারছি না। খুনি সবুজকে ওখানে খুন করে ক্লোরোফর্মের বোতলটা এখানে কেন ফেলেছে? একদম পাশেই তো নদী। সেই নদীতেও তো ফেলতে পারত। সেটাই কি খুনির জন্য ভালো হতো না? রায়হান নেড়েচেড়ে দেখছিল শিশিটা। বাপ্পাদিত্যর প্রশ্ন শুনে আবার তাকালো তার দিকে। গুড। যে কোনো ক্রাইমের ইনভেস্টিগেশনে ছোট থেকে ছোট ব্যাপারগুলো খেয়াল করতে হয়। তুমি সেটা করো দেখে ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। রায়হান সিদ্দিকীর মুখে নিজের প্রশংসা শুনে কৃতজ্ঞতার হাসি ফুটে উঠল বাপ্পাদিত্যর মুখে। তোমার কথায় যুক্তি আছে বাপ্পাদিত্য, ধীরে ধীরে বলতে লাগল রায়হান। তবে আমার ধারণা খুনি সবুজকে অচেতন করে খুন করার পরে এই শিশিটা এখানে ফেলেনি, ফেলেছে আগে। কথা বলতে বলতেই ক্রাইম সিনের দিকে তাকালো সে। কনস্টেবল সামাদ এখনও ক্রাইম সিনের পাশেই দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন তাদের দিকে। সেদিকে দেখিয়েই রায়হান বলে যেতে লাগল, সবুজ হয়তো ওইখানেই দাঁড়িয়েছিল, নদীর দিকে কিংবা রাস্তার দিকে মুখ করে। আর খুনি এখানে দাঁড়িয়ে এই শিশির ক্লোরোফর্ম, রুমাল, টিস্যু পেপার কিংবা ওই জাতীয় কোনো কিছুতে মাখিয়ে নিয়ে শিশিটা এই বাঁশঝাড়ের মধ্যে ফেলে দিয়েছিল। তারপর ওখানে গিয়ে পেছন থেকে সবুজের নাকে ক্লোরোফর্ম মাখানো সেই রুমাল বা টিস্যু পেপারটা চেপে ধরেছিল। এরপর যখন সে অজ্ঞান হয়ে গেল, তখন তাকে ওখানেই ফেলে খুন করেছে খুনি। কাজ শেষে মার্ডার ওয়েপনের একটা ব্যবস্থা করলেও
ক্লোরোফর্মের শিশিটার কথা হয়তো খেয়াল ছিল না তার। খুব তাড়াহুড়ো করে পালিয়েছিল সম্ভবত। কিন্তু স্যার, জঙ্গলের অপর পাশের উঁচু পাঁচিলটার দিকে তাকালো বাপ্পাদিত্য, যেটা নদীর পাড় থেকে শুরু হয়ে এই জঙ্গলটার পেছন দিয়ে মূল সড়ক পর্যন্ত চলে গেছে। প্রায় 6.5 থেকে 7 ফিটের মতো উঁচু সেই পাঁচিলের ওপরে আবার 2-2.5 ফিট উঁচু কাঁটাতারের বন্ধনী। সেটা দেখিয়ে সে বলল, এদিক দিয়ে তো আসা যাওয়ার কোনো রাস্তা নেই। ফ্যাক্টরির ওই বাউন্ডারি ওয়ালটা তো নদীর পাড় থেকে শুরু হয়ে মেইন রোড পর্যন্ত চলে গেছে, মানে আমরা যেদিক দিয়ে এসেছি স্যার। আর এই জায়গাটাতে আসা যাওয়ার রাস্তা তো ওই একটাই। তাহলে খুনি কিভাবে? না বাপ্পাদিত্য, খুনি এদিক দিয়ে আসেনি। আমরা যে পথে এসেছি খুনিও সেই পথেই এসেছে। বাপ্পাদিত্যকে থামিয়ে দিয়ে বলল রায়হান সিদ্দিকী। রুমালে জড়ানো ক্লোরোফর্মের শিশিটা এগিয়ে দিল তার দিকে। হাত বাড়িয়ে সাবধানে রুমালসহ শিশিটা নিয়ে নিল বাড্ডা থানার এসআই। তাহলে স্যার এই শিশিটা? বলছি। এবারেও বাপ্পাদিত্যকে কথা শেষ করতে দিল না রায়হান। এই শিশিটা থেকে প্রস্রাবের দুর্গন্ধ আসছে। এই দুর্গন্ধ থেকে আমি যতটুকু অনুমান করতে পারছি তা হচ্ছে, ধলেশ্বরী নদীর তীর ঘেঁষে যেই জায়গাটাতে সবুজের মৃতদেহ পড়েছিল সেই জায়গাটা দেখিয়ে সে বলতে লাগল, ওখানটাতে সবুজকে দাঁড় করিয়ে রেখে খুনি এখানে এসেছিল প্রস্রাব করার বাহানায়। এই বাঁশঝাড়ের মধ্যে প্রস্রাব করতে করতেই রুমালে বা টিস্যু পেপারে ক্লোরোফর্ম মাখিয়ে নিয়েছিল সে। তারপর শিশিটা এখানেই ফেলেছে, যার ফলে এটা প্রস্রাবে মাখামাখি হয়ে গেছে। ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমানের সায় দিয়ে মাথা দোলাল বাপ্পাদিত্য। যাই হোক, রায়হান ক্রাইম সিনের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, চলো ক্রাইম সিনের কাছে ফেরা যাক। যদিও ক্রাইম সিন আসলে পুরো জায়গাটাই। চলুন স্যার। রায়হানকে অনুসরণ করল বাপ্পাদিত্য। ক্রাইম সিনের কাছে পৌঁছে সেখানে দাঁড়ানো কনস্টেবল সামাদের দিকে তাকিয়ে ভ্রুকুটি করল এসি রায়হান সিদ্দিকী। আপনারা ওদিকটাতে সার্চ করেননি, তাই না? করছি স্যার, কিন্তু ফেন্সির বোতল টোতল ছাড়া আর কিছুই পাই নাই ওইখানে। কাঁধ নেড়ে জবাব দিলেন কেরানীগঞ্জের মডেল থানার কনস্টেবল। রায়হানের পেছনে দাঁড়ানো এসআই বাপ্পাদিত্য হাতে ধরে রাখা শিশিটা দেখিয়ে বলল, ওখানে ক্লোরোফর্মের বোতলও ছিল সামাদ সাহেব, খেয়াল করেননি বোধহয়। মানে স্যার, আমতা আমতা করতে লাগলেন কনস্টেবল সামাদ। বেকায়দায় পড়ে গেছেন যেন একদম। বাদ দিন। রায়হান যেন একরকম উদ্ধারই করল বেচারা কনস্টেবলকে। এদের আর কি দোষ, এরা ততটুকুই করে যতটুকু করার হুকুম এদের উপরে নাজিল হয়। প্রসঙ্গ পাল্টে রায়হান জানতে চাইল, এখানে আপনার ডিউটি কয়টা পর্যন্ত? সন্ধ্যা 6টা পর্যন্ত স্যার। 6টার পর থেকে কনস্টেবল হারুনের ডিউটি। আচ্ছা। রায়হান বলল, আমরা এখন আসছি। কিছুক্ষণ পরে আমাদের একটা টিম আসবে এখানে। খেয়াল রাখবেন এর মধ্যে অন্য কেউ যেন এদিকটায় আসতে না পারে, কারণ ডেড বডি যেখানটাতে পাওয়া গেছে কেবল ততটুকু জায়গা না, বরং এই পুরো এলাকাটাই ক্রাইম সিন। একদম চিন্তা কইরেন না স্যার, আমি তো আছি। আমি থাকতে কোনো কাকপক্ষীও এখানে ঢুকতে পারবে না। গুড। মৃদু হাসল রায়হান। ঠিক আছে সামাদ সাহেব, আমরা আসছি তাহলে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। কনস্টেবল সামাদের সালামের জবাব দিয়ে মূল সড়কের উদ্দেশ্যে হাঁটতে শুরু করল এসি রায়হান সিদ্দিকী এবং সাব ইন্সপেক্টর বাপ্পাদিত্য ভট্টাচার্য। একটা ঢাল বেয়ে রাস্তায় উঠতে হয়। সেই ঢালের কাছাকাছি পৌঁছে বাপ্পাদিত্য বলল, তবে স্যার, এখানকার ওসি কিন্তু মানুষ হিসেবে খারাপ নন। হ্যাঁ, সমস্যা কেবল একটাই, ভদ্রলোকের সম্ভবত ধারণা যে সব সূত্রই নিজে নিজে এসে তার এয়ার কন্ডিশন অফিস রুমের দরজায় উকি দেবে। কথাটা রায়হান গম্ভীর ভঙ্গিতে বললেও তার কণ্ঠে ছিল টিপ্পনির সুর। সেটা টের পেয়ে বাপ্পাদিত্য মৃদু হাসল কেবল, কিছুই বলল না। ঢালটা বেয়ে উপরে উঠে রাস্তার একপাশে দাঁড় করিয়ে রাখা ডিবির সাদা রঙের এসইউভি গাড়িটার দিকে এগোতে লাগল রায়হান এবং তার পিছন পিছন বাপ্পাদিত্য। আচ্ছা বাপ্পাদিত্য, রেহনুমা আক্তার রানুর ছোট ভাইয়ের নামটা যেন কি? হাঁটতে হাঁটতেই বাপ্পাদিত্যকে প্রশ্নটা করল রায়হান। হাসনাত আহমেদ জয় স্যার। রানুর মেয়েটা কি তার সাথেই আছে এখন? জি স্যার, বাপ্পাদিত্য জবাবে বলল। তবে ৩-৪ দিন আগে গ্রামের বাড়ি থেকে তাদের এক খালা এসেছেন নিজের মেয়েকে সঙ্গে নিয়ে। জয় যখন বাসায় থাকে না, তখন তিনি আর তার মেয়ে পালা করে রানুর বাচ্চাটার দেখাশোনা করেন।
গাড়িটার কাছে পৌঁছে থেমে দাঁড়ালো রায়হান। জয়ের সঙ্গে একবার কথা বলা দরকার, কিন্তু তার বাসায় গিয়ে কথা বলা যাবে না, যেহেতু রানুর মেয়েটা আছে বাসায়। আমি চাচ্ছি না এসব কথাবার্তা বাচ্চা মেয়েটা শুনুক। এক কাজ করো বাপ্পাদিত্য, জয়কে ডিবি অফিসে চলে আসতে বলো। নাম্বার আছে না জয়ের? আছে স্যার। গুড। জয়কে ফোন করে বলো ঘণ্টা দেড়েক পর ডিবি অফিসে চলে আসতে। ওকে স্যার। বলেই পকেট থেকে মোবাইল ফোনটা বের করে আনল বাপ্পাদিত্য। এই গল্পের বাকি অংশের কিছু অংশ শুনবেন আগামীকাল ঠিক রাত 10টায়।